ম্যানচেস্টার সিটির কি কোনো ইতিহাস নাই? ম্যানচেস্টার সিটির ফ্যানরা কি গ্লোরি হান্টার, নাকি ম্যানচেস্টার সিটি আজীবন ধরে এরকম ভাবে ট্রফি জিততো যেটা এখন তারা জিততেছে? তো সেসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন আজকে জেনে আসি সে কাহিনী। আমরা আজ যে ম্যানচেস্টার সিটিকে দেখি, আজ থেকে 20-25 বছর আগে তারা কিন্তু এমনটা মোটেও ছিল না, যেটা সত্যি কথা। তারা তখনকার সময় ছিল একটা রেলিগেশন, প্রমোশন, একটা মিড টেবিল ক্লাবের মতো। কিন্তু এই ক্লাবের ইতিহাসকে যদি আমরা বর্ণনা করতে হয়, তাহলে আমাদেরকে 3 ভাগে ভাগ করতে হবে। যেমন প্রথম ভাগে আমাদেরকে বলতে হবে বা আমাদেরকে জানতে হবে যে তাদের শুরুটা হয়েছে কিভাবে। দেন 2007 সালের আগের ম্যান সিটি। তারপর তৃতীয় এবং শেষ ভাগে আমাদেরকে বর্ণনা করতে হবে 2007 এর পরবর্তী সালের ম্যান সিটির কাহিনী। তো শুরু করি তাদের শুরুটা কিভাবে হয়েছিল সেটা নিয়ে। 1880 সাল ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে গঠিত হয় একটা ক্লাব যার নাম ছিল সেন্ট মার্কস। যদিও 1887 সালে এই ক্লাবের নাম চেঞ্জ হয়ে হয় যে আর্ডউইক অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব, এবং 1894 সালে ফের আবার এই ক্লাবটার নাম চেঞ্জ হয় এবং তখন এর নামকরণ করা হয় ম্যানচেস্টার সিটি। আপনি যখন ম্যানচেস্টার সিটির লোগোটা খেয়াল করবেন, তখন সেখানে কিন্তু 1894 সাল লেখা, কিন্তু তাদের মেইন একদম ফাউন্ডেশন যেখানে, সেটা হচ্ছে 1880 সাল। এবার আসি আপনাদেরকে একটা ফান ফ্যাক্ট শেয়ার করি। আমরা একটু আগে বলেছি যে 1894 সালে ম্যানচেস্টার সিটি গঠিত হয়েছে বা নামান্তর করা হয়েছে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড যারা অনেক গ্লোরিওয়ালা একটা ক্লাব, তাদের যে ম্যানচেস্টার ইউনাইটেড নামটা হয়েছে সেটা হয়েছে 1902 সালে। তাহলে এই দিক থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে ম্যানচেস্টার সিটি একটু পুরনো ক্লাব বলা যাইতেই পারে। যাই হোক, এবার আসি মেন কথায়। 1899 সালে প্রথমবারের মতো সেকেন্ড ডিভিশনের একদম শিরোপা জয়ের মাধ্যমে তাদের এই ট্রফি ক্যাবিনেটের শুরুটা হয়। তবে তারা তাদের প্রথম মেজর ট্রফি দেখা পায় 1904 সালের এফএ কাপের মাধ্যমে, এবং এরপর তারা মোটামুটি সেখানে কিছুটা রুল করে যাচ্ছিল। তবে তাদের প্রথম প্রিমিয়ার লিগ, তখন তো ফার্স্ট ডিভিশন ছিল, সেই শিরোপা জিততে লেগেছিল অনেক বছর। প্রায় 1899 পর 1936-37 সিজনে তারা জিতে প্রথমবারের মতো ফার্স্ট ডিভিশনের ট্রফি, যেটাকে আপনারা প্রিমিয়ার লিগও বলতে পারেন। এবং এরপর তাদের দ্বিতীয় প্রিমিয়ার লিগ বা ফার্স্ট ডিভিশনের শিরোপা জিততে লেগেছে প্রায় 30 বছর। 1867-68 সিজনে তারা জিতে তাদের দ্বিতীয় ফার্স্ট ডিভিশনের শিরোপা। দেখেন 30 বছরের গ্যাপ। এবং এর পরেরটা জিততে আপনার মনে হয় কত বছর লাগতে পারে? 2 বছর, 4 বছর, 5 বছর, প্রায় 40 বছরের মতো সময় লেগেছে তাদের তৃতীয় শিরোপা জিততে। প্রায় ধরে নিতে পারে যে 30 বছরের অন্তর অন্তর তারা হচ্ছে তাদের প্রিমিয়ার লিগ টাইটেল জিতছিল। 1867-68 সিজনের পর তারা তাদের নেক্সট প্রিমিয়ার লিগ জিতে 2011-12 সিজনে। তাহলে তো বুঝতে পারছেন যে বেশ ভালো রকমের স্ট্রাগল করছিল। এবং তারা তাদের এই শুরু থেকে তারা মোটামুটি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে খেললো, মিড টায়ারে খেলতো, মিড একটা টেবিলের মধ্যে ছিল, এরকম ভাবে তাদের কাহিনী যাচ্ছিল। এবং 1998 সালের দিকে, আমি যদি ইনফরমেশন ভুল না করে থাকি, 1998 সালের দিকে তারা একবার থার্ড টিয়ারে পর্যন্ত খেলেছিল। তবে এই জিনিসগুলো বদলে যায় 2007 সালে, যখন তারা তাদের এই ক্লাবের মালিকানায় যায় একটা নতুন মালিক। 2007 সালের আগে ম্যান সিটি ছিল, যেটা এতক্ষণ ধরে বলে আসছে, যে একটা রেলিগেশন ব্যাটেলে থাকে একটা ক্লাব, এবং ধরতে পারেন যে একটা মিড টেবিল বা লোয়ার টেবিলের একটা ক্লাব, যাদের তখনকার সময় একটাই আশা ছিল যে কোনোভাবে প্রিমিয়ার লিগে টিকে যাওয়া এবং বা মিড টেবিল থেকে যাওয়া। বাট 2007 সালে ঘটে একটা কাহিনী। তাদের ওনারশিপের একদম বেশিরভাগ একটা শেয়ার কিনে ফেলে থাইল্যান্ডের তখনকার প্রধানমন্ত্রী তাকসিন শিনাওয়াত্রা। এবং উনি যখন এই শেয়ারটা কিনে, ম্যান সিটির ফ্যানরা কিন্তু হিউজ রকমের খুশি হয় যে এবার আমাদের কিছু ভালো হবে, এবং তিনি সেই কাজটাই করেন। তিনি ক্লাবে একটু ভালো রকমের ইনভেস্ট করেন, এবং ক্লাবও কিন্তু মোটামুটি একটা ভালো পারফর্ম তখনই করে ফেলেছিল ইনস্ট্যান্ট, এবং এটা দেখে তো সবাই খুব খুশি। বাট একটা কথা আছে না, যে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ম্যান সিটি ফ্যানদের সাথে হয়েছে সেম কাহিনী, কারণ তাকসিন শিনাওয়াত্রার এগেইনস্টে অভিযোগ আসে করাপশনের, এবং পরবর্তীতে এই জিনিসটা প্রমাণিত হওয়ার পর তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়। এখন দেখেন, একটা ক্লাবের যে মেইন মালিক আছে তার অ্যাকাউন্টই সিজ, তাহলে তার ক্লাব আর চলবে কেমনে? এবং সে তো তখন দেউলিয়া, ক্লাবও মোটামুটি দেউলিয়া। এবং এই সময় তো বেশ ভালো রকমের প্যারা খাচ্ছিল ম্যানচেস্টার সিটির অন্যান্য যারা বোর্ড মেম্বার আছে বা অন্যান্য যারা মালিক আছে। এবং তখন তারা গিয়ে যায় আবুধাবিতে, এবং আবুধাবির যে শেখ আছে তাকে বলে যে ক্লাব কিনবে কিনা, এবং সে পরবর্তীতে রাজিও হয়। এবং আমি যতটুকু জানি যে 200 মিলিয়নের একটা
টাকার মানে একটা ইউরোর বিনিময়ে সে তখন এই ক্লাবটাকে হ্যান্ড ওভার করে। এর আগে তাকসিন চিনাওয়াত্রা কিন্তু এই ক্লাবটাকে কিনেছিল 81 মিলিয়ন ইউরোর বিনিময়ে, এবং তখনকার সময় কিন্তু 81 মিলিয়ন মোটেও একটা ছোট অ্যামাউন্ট ছিল না, এবং ম্যানচেস্টার সিটিও কিন্তু এখনকার মতো এত বড় লেভেলের কোনো ক্লাব ছিল না। যাই হোক, আবুধাবির আন্ডারে আসে হচ্ছে এই ক্লাব, এবং রাতারাতি এদের পট পরিবর্তন নিশ্চিত হয়ে যায়। কারণ প্রথম সিজনে আমি যদি ভুল না করে থাকি, কারণ ইনফরমেশন গুলো নাম্বারে তো একটু উলট পালট হইতে পারে, তারা ইনভেস্ট করে 278 মিলিয়ন। 278 মিলিয়ন তখনকার সময় 2008 সালের দিকে, ঠিক আছে। তবে যা হওয়ার তাই হয়, কোচের ভুল ফরমেশন, ভুলভাবে খেলানোর কারণে তারা কিন্তু আগের বাড়ির থেকেও বাজে জায়গায় তারা হচ্ছে লিগ শেষ করে। এবং এটার পর দুবাইয়ের শেখ বা যারা ম্যানচেস্টার সিটির হত্যাকর্তা আছে তারা ওনাকে স্যাক করে, এবং পরবর্তীতে ডেকে আনে ইটালিয়ান কোচ ম্যানচিনিকে। একটা অভিজ্ঞ কোচকে তখন তারা নিয়ে আসে, এবং অভিজ্ঞ কোচ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 2011 সালে তাদেরকে জিতায়। সেই যে 1967-68 সিজন আছে, সেটার পর তাদের প্রথম প্রিমিয়ার লিগ, মানে তাদের ইতিহাসের তৃতীয় এবং প্রায় 35 বছর পর তাদের আবার জেতায় হচ্ছে প্রিমিয়ার লিগ। এর আগে একটা এফএ কাপও তাদেরকে জিতিয়েছিল। যাই হোক, তখনকার সময় ম্যানচেস্টার সিটি কিন্তু একটা ভালো রকমের পজিশনে চলে এসেছিল। তবে ম্যানচিনির সাথে ঘটে একটা ঝামেলা। ড্রেসিং রুমের একটা কনফ্লিক্টের কারণে তাকে শেষ পর্যন্ত বিদায় করে দেওয়া হয় ক্লাব থেকে, এবং এরপর ডেকে নিয়ে আনা হয় পেলিগ্রিনিকে, যিনিও বেশ হাই প্রোফাইল একজন কোচ ছিল, এবং উনিও তখনকার সময় ভালো রকমের একটা সাকসেস দিয়েছিল ম্যানচেস্টার সিটিকে, এবং তারাও কিন্তু সে তখনকার সময় তাদেরকে একটা ডোমেস্টিক ডাবল পর্যন্ত জিতিয়েছিল। তবে ম্যান সিটির মেন কাহিনী চেঞ্জ হয়ে যায় যখন 2016 সালে তারা সাইন করে, আপনি বলতে পারেন ইতিহাসেরও গ্রেট বলতে পারেন, পেপ গার্দিওলাকে। এবং যার পর যেটা হয়েছে সেটা তো আমরা সবাই জানি, তবে একটু বর্ণনা করে দিই সেটাও। 2016 সালের দিকে বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার সিটিতে আসেন পেপ গার্দিওলা, এবং এই পেপ গার্দিওলা সিটিতে জয়েন করার পর তিনি যেটা করছেন সেটা মোটেও স্বাভাবিক না। প্রিমিয়ার লিগের মতো একটা কম্পিটিটিভ টুর্নামেন্টকে উনি লিটারালি ফার্মার লিগ বানায় ফেলছে। যদিও এটা মজার ছলে বলে থাকি, বাট জিনিসটা চিন্তা করে দেখেন যে একটা ক্লাব একটা সময় যখন তারা কিছুই জিততেছিল না, একটা সময় যারা তখন থার্ড টিয়ারে পর্যন্ত খেলছে, তারা এখন রীতিমতো অন্যান্য মানে প্রিমিয়ার লিগের ক্লাবদের সাথে ছেলে খেলা করতেছে, এবং তারা মোটামুটি প্রিমিয়ার লিগ, ডোমেস্টিকের অন্যান্য লিগগুলো মোটামুটি জিততেছিল, এবং মানে ট্রফি মোটামুটি তাদের আসতেছিল, এবং সুসময় সুর। এবং সেম সময়ে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের সবচেয়ে বড় সিটি রাইভাল, তাদেরও ডাউনফল শুরু হয়ে গেছে, মানে কি সোনায় সোহাগা ম্যানচেস্টার সিটি ফ্যানদের জন্য। এবং এত কিছু জিতার পরও তাদের একটা আক্ষেপ সবসময় রয়ে গেছিল যে ইউরোপীয় শিরোপা, মানে চ্যাম্পিয়ন্স লিগ, যেটা তারা মোটেও জিততেছিল না কোনো না কোনো কারণে। বাট এই গার্দিওলার হাত ধরে তারা একটা মাইটি টিম করে ফেলে, যারা পরবর্তীতে 2022 সিজনে সেই অধরা ট্রফি মানে অধরা ইউসিএলটাকেও পর্যন্ত জিতে যায়, এবং যেটার পর তো পুরো ফুটবল মানে ইতিহাস বা ফুটবল বিশ্ব ম্যানচেস্টার সিটিকে বেশ ভালো রকমের প্রেস করে। দেখেন কিভাবে একটা কামব্যাক একটা ক্লাবের পর্যন্ত হয়ে গিয়েছে। যারা তাদের ইতিহাসে প্রায় 30 বছর পর পর প্রিমিয়ার লিগ জিততো, তারা 2011 থেকে 2024 সাল পর্যন্ত টানা 8 বার, টানা না মানে হচ্ছে এর মাঝখানে তারা প্রায় 8 থেকে 9 বার প্রিমিয়ার লিগ জিতেছে। তা তো বুঝতেই পারছেন যে কি রকম উন্নতি ঘটেছে এই ম্যানচেস্টার সিটির। আশা রাখবো তারা পরবর্তীতে যেন এই জিনিসটা জিতে। যদিও এখন অনেক মানুষজন একটা বিতর্ক তৈরি করে যে ম্যানচেস্টার সিটির ফ্যানরা হচ্ছে গ্লোরি হান্টার, তাদের কোনো ইতিহাস নাই, বাট তারা লিটারালি প্রেজেন্ট টাইমে যে ইতিহাসটা তৈরি করে যাচ্ছে সেটা তাদের ফিউচারে কিন্তু বেশ ভালো রকমের এফেক্ট ফেলবে। এবং তারা যে রেকর্ডগুলো করে যাচ্ছে সেটাও কিন্তু বেশ মানে সহজে যে ভাঙা যাবে এমনটাও না। প্রিমিয়ার লিগ কিন্তু মোটেও সহজ একটা লিগ না, বেশ কম্পিটিটিভ একটা লিগ, কিন্তু সেই লিগটাকেও তারা ডমিনেট করতেছে প্রায় বছরের পর বছর। যাই হোক, কেমন লেগেছে আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে পারেন। নেক্সটে কোন ক্লাবের এরকম ইতিহাস নিয়ে বলবো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার পরিচিত কোন সিটি ফ্যান যদি থেকে থাকে তাকে অবশ্যই মেনশন দিয়ে বলুন যে দেখ তোদের ক্লাবের ইতিহাসটা এটা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।